ভাইয়া, তুমি যেটা বললে আপু যেন কোনো মতেই জানতে না পারে, যদি জানে তাহলে তো তোমাকে এক গ্লাস পানিতে চুবিয়ে মারবে। আচ্ছা বাদ দাও তো। তা এখন এভাবে সেজে কোথায় যাচ্ছ শুনি? আর বলিও না, আমি একটা পড়া কিছুতেই বুঝতেছি না। আপুকে বললাম, সেও বুঝিয়ে দিল না, বরং এক বস্তা কথা শুনিয়ে দিল। তাই আমি স্যারের থেকে বুঝে আনতে যাচ্ছি। আরে কি এমন পড়া যে বোঝো না? পড়াশোনা তো বোঝার জিনিস, তাই না? আরে দুলা ভাই, পড়েছো তো ক্লাস 2 পর্যন্ত, তাই এসব পড়া কি বুঝবে? আচ্ছা তোমার পড়াটা একটু দেখি কেমন দেখতে, আর খেতে স্বাদ কেমন। হিয়া কৌতূহল নিয়ে পরোটা রাসেলকে দেখায়। রাসেল তো পরোটা দেখে মুচকি একটা হাসি দিয়ে বলে, এটা কি এমন বড় পড়া হলো যে আমার মিষ্টি শালিকা বুঝতেই পারতেছে না? তোমার যদি এতই যোগ্যতা থাকে তাহলে করে দাও তো এটা। এটা তো আমি চোখ বুঝেই করতে পারবো, একটাবারও চিন্তা করতে হবে না। হিয়া কিছু বলতে যাবে, তখনই শিখা উপর থেকে নামতে নামতে বলে, হ, তোর তো এটা করতে সময় লাগবে না, কারণ যে পড়বে তার তো একটু সময় লাগবেই। হ্যাঁ, সায়েন্স মানে কি তুই বুঝিস? আমি তো এটার মানে খুব ভালো করেই বুঝি। হ্যাঁ, তাহলে বল দেখি সায়েন্স মানে কি? এটা হচ্ছে রান্না করে খাওয়ার জিনিস। তবে আমি শুনেছি এটা রান্না করতে টমেটোর সস একটু বেশি দিলে নাকি আরো ভালো লাগে। রাসেলের কথা শুনে হিয়া ও শিকা হাসতে থাকে। রাসেল শিকার হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাসেল যেন হারিয়ে যাচ্ছে এই হাসির মাঝে। শিখা রাসেলের এমন তাকানো সহ্য করতে পারতেছে না, তাই ঠাস ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আগে জানতাম তুই একটা ছোট লোক, কিন্তু এখন দেখলাম তুই কত বড় একটা লম্পট। মেয়ে দেখলে লুচ্চমি করতে ইচ্ছা জেগে ওঠে। রাসেল তো চটটা খেয়ে একদম বোকা সেজে যায়। কি হলো এটা? আপু, দুলা ভাইকে তুই এভাবে মারলি কেন? তুমি তো দুলা ভাইয়ের বিয়ে করাবো, তোমার দিকে না হয় একটু তাকিয়েছে, তাতে দোষ কি হয়েছে? তুই ছোট মানুষ ছোট মানুষের মতোই থাকবি, তুই কোনো কথা বলবি না। যা রুমে যা, বড়দের মুখে মুখে কথা। উচিত কথা বললেই তো সব দোষ হয়ে যায়। ছোট মেয়ে না হয় বলছেই, তাই বলে এভাবে বকা দেবেন? আমার বোনকে বকবো নাকি মারবো সেটা আমার ব্যাপার, তুই তাতে নাক গলাবি কেন? মাইর যদি খেতে না চাস চুপচাপ কাজ কর। রাসেল আর কথা না বলে সেখান থেকে চলে যায়। ও জানে কথা বলেও কোনো লাভ নেই। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। যতই দিন যাচ্ছে ততই যেন শিখার অত্যাচার বেশি হতে লাগে। আমার কাপড়গুলোকে পরিষ্কার করে শুকিয়ে রাখ। এত কাপড় আমি একা ধুতো করতে পারবো কিভাবে? শিখা রাসেলের কথা শুনে রাগে ঠাস ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস? কাজের লোক, কাজ পারিস না তো কাজ করতে আসিস কেন? কাজ তো করি, তাই বলে এতগুলা কাপড় একসাথে ধৌত করতে হবে? তোর কি মায়ের খেতে আবার শখ জেগেছে নাকি, সেটা আগে বল। রাসেল আর কিছু না বলে কাপড়গুলো নিয়ে যায়। কিছু সময় পরে শিখার মাও অনেকগুলো কাপড় দিয়ে যায়। আমি যে একটা রক্তে মাংসে করা মানুষ সেটা মনে হয় মনেই করে না। আমার নিজের কাপড় ধৌত করার জন্য কয়জন লোক তার হিসাব নেই, আর এদের কাপড় ধুতে হয়। হায় রে কপাল। রাসেলের কপালে হালকা থাপ্পড় দিয়ে উপরের কথাগুলো বলে। কাজ শেষ করে রাসেল রৌদ্রে কাপড় চোপড় দিয়ে একটু ফ্রেশ হয়ে বিছানায় মাত্র শুয়েছে, অমনি শিখা আসে। এই যা তো, আমার জন্য কয়েকটা আইসক্রিম কিনে নিয়ে আয়। তবে যদি একটাও আইসক্রিম গলে যায় তাহলে কিন্তু তোর খবর আছে। মাত্র এত এত কাপড় ধুয়ে একটু রেস্ট করার জন্য এসে শুয়ে পড়লাম, সেটাও আমার কপালে নেই। হেই, তুই ভিড় করে কি বলিস? মনে তো হচ্ছে আমাকে মনে মনে ইচ্ছে মতো গালিগালাজ করতেছিস। আরে কি যে বলেন না, আপনাকে কি আমি বকা দিতে পারি? হাজার হলেও আপনি আমার একটা মাত্র দজ্জাল বউ। হেই, কি যেন বলি, আবার একটু বলতো। আমার কানে আমেরিকা গিয়েছিল তাই শুনতে পাইছি। কিছু না ম্যাডাম, আর আমি সর্বোচ্চ খেয়াল করেই কাজটা করব। আপনার এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যান গিয়ে নাক ডেকে তেল দিয়ে ঘুমান। রাসেলের কথা শুনে এইদিকে শিখার একটু হাসি পায়, অন্যদিকে এমনিতে রাগ দেখানোর জন্য রাসেলকে ডাকে, কিন্তু ওকে পায় কে? ও তো কথাটা বলেই চলে গেছে। রাসেল বাজারে চলে আসে, আর রাসেল মনে মনে ভাবে, এখন যেহেতু বাইরে চলে এসেছি বা আশেপাশে পরিচিত কেউ নেই, তাই বাসাতে ফোন দিয়ে একটু কথা বলি। এমনিতেই কয়েকদিন হলো,
শিকার প্যারা সহ্য করতে করতে বাড়ির কথা ভুলেই গেছি। কি বলো মা, আমি ছেলে হয়ে তোমার একটা ইচ্ছে পূরণ করব না? আমার জীবন দিয়ে হলেও তোমার ইচ্ছে পূরণ করবই। শিখাকে তোমাদের আদর্শ বউ করেই তোমাদের কোলে ফিরে যাব।